নিজ ভাসুরের সাথে বিয়েটা মেনে নিতে পারছিল না কবিতা। স্বামী গত হলো মাত্র 6 মাস। 6 মাসে জীবনে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। বয়স 18তে বিয়ে, 20-এ বিধবা মেনে নিয়ে শ্বশুরকুলে থাকাটা ভীষণ যন্ত্রণার। ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবার সংসার ছেড়েছিল। শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়নি, কড়া শাসনেও রাখেনি। তবে নিষেধ ছিল সন্তান যেন না আসে গর্ভে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমার ছেলে তোমার যতই কাছে আসার চেষ্টা করুক না কেন, তুমি কিন্তু মোটেও তাকে কোনো সুযোগ দেবে না। আর যদি সুযোগ দিতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি এখনই তোমার গর্ভে কোনো সন্তান আসুক সেটা চাই না। কিন্তু মা, ও আমার স্বামী, আমি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারি না। তাছাড়া আমি কতদিন আটকে রাখতে পারবো ওকে? ও যদি আমার কাছে জোর করে চলে আসে তাহলে একদিন না একদিন হয়তো আমার গর্ভে সন্তান এসে যেতেই পারে। আর আপনি বা কেন আমাকে সন্তান নিতে নিষেধ করছেন? আপনার ছেলে আমাকে আইনত বিয়ে করেছে। আমার পেটে সন্তান আসলে সে নিশ্চয়ই অবৈধ হবে না। কোনটা বৈধ আর কোনটা অবৈধ সেটা নিয়ে আমি তোমার সাথে তর্ক করব না। আমি যেটা বলেছি শুধু সেটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আমি তোমাকে এখানে থাকতে দিতে পারবো না। আমার ছেলে হয়তো তোমাকে বিয়ে করেছে, কিন্তু এটা আমার সংসার, এখানে আমি যেটা বলি সেটাই হয়। তোমার গর্ভে যেন কোনো সন্তান না আসে, কথাটা মনে থাকে যেন। কেন গর্ভে সন্তান আসতে দিতে চান না তার শাশুড়ি, সেটা সেদিন সে বুঝতে পারল না। কবিতা ও সাফিনের বিয়ের 6 মাস পরেই হুট করে সাফিনের ডেঙ্গু হলো। কত চিকিৎসা, ঔষধ, কত কান্নাকাটি, কিন্তু কিছুই ফেরালো না সাফিনকে। মৃত্যুর শেষ সময়ে কেবল মায়ের হাত ধরে বলেছিল, মা, আমার অনাগত রেখে গেলাম তোমার কাছে, সাবধানে দেখে রাখবেন ওকে। অনেক ভরসা করে আপনার হাতে দিয়ে যাচ্ছি। যদি শেষ বিচারের দিন সুযোগ হয় তবে আমি আমার আমানতের দাবি করব। সাফিনের মা ছেলের হাত ধরে বলেছিলেন, কবিতা আমার কাছে আমার মেয়ের মতো থাকবে, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। তিনি বলেছিলেন তার আমানত রক্ষা করবে, কিন্তু রক্ষাটা এভাবে করবে জানা ছিল না। আজ কবিতার মনে হয় একটা বাচ্চা থাকলে তাকে অন্তত বুকে নিয়ে রাত পার করা যেত। বুকের যে অংশটা খালি হয়ে আছে সেটা এতটা খালি খালি লাগতো না। এরপরে একদিন কবিতার বাপ ভাইয়েরা এসেছিল। তালুকদার সাহেব ছেলেকে সাথে করে নিয়ে এসে বললেন তারা কবিতাকে নিজেদের কাছে নিয়ে যেতে চায়। আবার এখন ভালো ছেলে দেখে বিয়ে শাদীর ব্যবস্থা করার কথা বললেও আপত্তি করেন না তারা। কবিতার বাবা বলল, আমার মেয়ের বয়স কম, এই বয়সে আমার মেয়ে এখানে বিধবা হয়ে পড়ে থাকবে কেন? আমরা আবার ধুমধাম করে মেয়ের বিয়ে দিতে চাই। কবিতার ভাই বলল, আমার বোনের চোখের জল আমি সহ্য করতে পারবো না। আমি আশা করব আপনারাও কোনো আপত্তি করবেন না, আমার বোনকে নিয়ে যেতে এসেছি। কবিতা কিছুই বলছে না, নীরবে চোখের জল ফেলে যাচ্ছে। প্রথম দিকে সাফিনের মায়ের আপত্তি ছিল, আমার ছেলে নেই তাতে কি হয়েছে, ও আমার মেয়ের মতো আমার সাথে না হয় এখানে থাকবে। ওকে যদি আপনারা নিয়ে চলে যান তাহলে আমিও যে আমার ছেলের স্মৃতিটুকু হারিয়ে ফেলব। তিনি চাইলেন কবিতা তার সাথে থাকুক, কিন্তু পরক্ষণে চিন্তা করলেন চোখের সামনে যুবতী পুত্রবধূ চোখ মুখে যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখা তার পক্ষে সম্ভব হবে না। মেয়েটার মুখ দেখলেই কান্না আসে তার। মেয়েটার ব্যথা তার সহ্য হয়নি। তিনি আর আপত্তি না করে বললেন, ঠিক আছে, আপনারা ওকে নিয়ে যান, তার জন্য যেটা ভালো হয় সেটাই করুন। না চাইতেও কবিতা সেদিন গেল বাবা ভাইয়ের সাথে অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে। কন্যা বিদায়ের মতো তিনি নিজের পুত্রবধূকে বিদায় দিলেন অত্যন্ত আদরে। কবিতাকে তার বাবা ভাই নিয়ে যাওয়ার 3 দিনের দিন সকালেই আবার কবিতাদের বাড়িতে উপস্থিত হন তিনি। কবিতার মা হাত ধরে খুব কান্নাকাটি করেন। জোয়ান পুত্র হারানোর শোকে তার শরীর স্বাস্থ্য অনেকটাই খারাপ হয়ে গেছে। সুশ্রী চেহারায় জুটেছে কালিমা। তিনি সবার সামনে কেঁদে ফেললেন। কবিতার বাবা ওনাকে সান্ত্বনা দিলেন। পরিস্থিতি সামলে গেলে বাড়ির সবাইকে অবাক করে দিয়ে ভদ্রমহিলা নিজ বড় ছেলের জন্য চাইলেন কবিতাকে, বিআই সাহেব, আমি কবিতাকে আমার কাছে রাখতে চাই, ওকে আমি আমার মেয়ের মতো মনে করি, তাই বলছি ওকে আমার বড় ছেলের জন্য দিয়ে দিন। কবিতা আপত্তি জানালো, এ কি করে হয় মা, আপনি এটা কি বলছেন? সাফিনের জায়গা কাউকে দেওয়ার নয়, আমি আমার স্বামীর জায়গা কাউকে দিতে পারবো না মা। স্পষ্ট ভাষায় সেই কথা বাবা ভাইকেও বলেছে, অথচ সাফিনের মা নাছোড়বান্দা। তিনি কবিতার হাত ধরে বললেন, মারে, আমি তোর বয়সে ছিলাম যখন প্রথম সন্তান জন্মের সময় মারা যায়। সন্তান শোকের থেকেও নিজের মা হওয়ার ক্ষমতা নিয়ে পড়ে যায় দুশ্চিন্তায়। এরপর অনেক চিকিৎসার পর আমার আবিদ জন্ম নিল। আবিদের 2 বছর পর জন্মালো সাফিন। সাফিনের পর আমার জরায়ু কেটে ফেলতে হয়েছিল, আর সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোমারও ক্ষতি হবে না, আমাদেরও সব ইচ্ছা পূর্ণ হবে, অন্তত একটা মেয়ের ইচ্ছে। যদি আমি জানতাম আমার সাফিনের মা কথা বলতে পারলেন না। কবিতা তার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। তার কোনো অনুভূতি হয় না, কিন্তু কেবল মনে হতে থাকে এই শরীরে অন্য কাউকে স্পর্শ করতে দিতে পারবে না সে আবারও তার স্পষ্ট মতামত জানিয়ে দিলেও কেউ গ্রহণ করল না। তার বাবাও বললেন, আমরা এমনিতেও অন্য একজন পাত্র দেখছিলাম তোর জন্য, তুই যদি আবার ও বাড়িতে ফিরে যাস তাহলে তোর জন্য সুবিধাই হবে। বিয়ের দিন তারিখ পাকা করার পূর্বে প্রথমবারের মতো দেখা হলো আবিদের সাথে কবিতার। কবিতা আগে ভাইয়ের অনেক কথাই শুনেছিল সাফিনের মুখ থেকে। লেখাপড়ার সুবাদে জাপানে অবস্থান করছিল আবিদ, সাফিনের থেকে মাত্র বছর 2 বড়। কথা ছিল লেখাপড়া শেষে সাফিনও চলে যাবে ভাইয়ের কাছে, ওখানে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিবে আবিদ। কিন্তু বিধাতার পরিকল্পনা ছিল ভিন্ন। একসময় তাদের দুজনকে একসাথে কথা বলতে পাঠানো হলো। কবিতার সাথে কথা বলতে তার যে বেশ জড়তা কাজ করছে বুঝতে বাকি রইল না তার। বিয়েতে আপনার মত নেই কবিতা? একজন বিধবাকে বিয়ে করতে আপনিই বা মত দিলেন কি করে? উপরন্তু সে আপনার ভাইয়ের স্ত্রী, আমার সাথে বিয়ে না হলেও তো অন্য কাউকে করতে হবে। আমি সাফিনের জায়গা কাউকে দিতে পারবো না, আমরা কেউই কারোর জায়গা নিতে পারবো না। কেবল নতুন করে সবটা শুরু হয়। আপনি আমাকে বিয়ে করলে পস্তাবেন, আমি আপনাকে শারীরিক। কবিতা, আমার কথা শুনুন। আবিদ কবিতাকে থামিয়ে দিতেই সে মাথা উপরে তুলে তাকালো। আমি বিয়েটা কেবল মায়ের কথা চিন্তা করে রাজি হয়েছি। আপনিও তো আমার ভাই সাফিনকে ভালোবাসেন, তাহলে সাফিনের
মায়ের প্রতি আপনার কিছু দায়িত্ব থাকে, আমরা নিজেদের মধ্যে বিষয়টা ডিল করে নিতে পারি। কন্ট্রাক্ট ম্যারেজ? আবিদ মুচকি হেসে বলল, আপনি বেশ বুদ্ধিমতী কবিতা। বেশ, আমার আপত্তি নেই। পেপারস পাঠিয়ে দিব আমি মেইল করে, আপনি সাইন করে দিবেন। আপনার কোনো শর্ত? যদি কোনো শর্ত থাকে অবশ্যই আমাকে বলতে পারেন। আমি কখনো আপনার সন্তান গর্ভে ধারণ করব না। আপনি কিন্তু আমাকে কখনোই এটা নিয়ে জোর করতে পারবেন না। সন্তান ধারণের কথা তখন আসবে যখন আপনি আমার সাথে ফিজিক্যালি থাকবেন। আপনি কি এতে রাজি আছেন? আমি কখন বলেছি? তাহলে এই কথা আবার কেন উঠছে? আমি শুধু আমার শর্ত জানিয়েছি। বেশ, তবে কথাটা আমার আপনার মাঝেই থাকবে আশা করছি। তবে হ্যাঁ, আপনি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারেন বা প্রেমিকা রাখতেই পারেন। মানে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো বাধা থাকবে না। আপনি একটু বেশি কথা বলেন। আবিদ কিছুটা বিরক্ত হয়ে চলে গেল। অপরদিকে কবিতার মুখে ছিল মৃদু প্রশান্তির হাসি। বেশ, তবে নামে থাকুক আবিদ তার স্বামী, কিন্তু সাফিন জড়িয়ে থাকবে তার পুরো কল্পনায়। কবিতার শাশুড়ি মা এলেন তাকে নিতে। দু চোখ ভরে দেখলেন কবিতাকে। মেয়েটাকে পরীর মতো সুন্দর লাগছে। রাস্তার ঘরের মেয়ে ঘরে ফিরেছে, তাই তিনি খুব খুশি। শুধু মেয়েটার চোখের জল তিনি এখনো আটকে রাখতে পারলেন না। এটাই শুধু আফসোস, কারণ কবিতা সেই মেয়েদের একজন যারা জীবনে শুধু একজনকেই ভালোবাসে, একজনকে সব অধিকার দেয়, একজনের কাছে নিজেকে সঁপে দেয়, আর কাউকে কোনোদিন সে সাফিনের অধিকার দিতে পারবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মেয়েরা কি সত্যি স্বামীর জায়গায় অন্য কাউকে বসাতে পারে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।